কোথাও কি মনে হচ্ছে একটা সময় বর্গীদের হানা, গ্রামের পর গ্রাম, এবং যে গণহত্যা গণধর্ষণ হয়েছে, তারপর থেকে তো লাগাতার, তারপর শ্রী শ্রী চৈতন্যদেবের একটা সময়, তার আগে এবং পরে অসংখ্য ঘটনা, এবং সর্বশেষ ঘটনা যখন পশ্চিম বাংলা তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে, বাঙালি জনজাতি, সেক্ষেত্রে বাঙালি রমণী, তাদেরকে ধর্ষণ করা হয়েছে লাখে লাখে এবং খুনও করা হয়েছে পুরুষদের। কোথাও কি মনে হচ্ছে আমাদের জাতির ওপর এই স্মৃতিগুলো এতটাই দগদগে যে বাঙালি ফাইট ব্যাক করতে, অর্থাৎ সরাসরি রুখে দাঁড়াতে কোথাও ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে আমি বলবো না, যেটা ঘটে গেছে যে একটা জাতি যে ফাইট ব্যাক করে, যে প্রতিরোধটা করে, এটা যাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজে করার কথা, সেগুলো হচ্ছে তার রাজনৈতিক দল। সেইগুলি এমনভাবে হয় তারা দিল্লিমুখী, দিল্লি কেন্দ্রিক, অর্থাৎ ওরা কি মনে করবে ইত্যাদি এরকম একটা জিনিস মনে করা, অথবা বহিরাগত তোষণকারী, অথবা সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রতিনিধিত্বকারী। বহিরাগত তোষণকারী যেরকম তৃণমূল, বহিরাগতদের প্রতিনিধিত্ব করা বিজেপি, আর মাঝে এই সিপিএম কংগ্রেস টাইপের আছে, যাদের এখানে এইসব বললে অন্য জায়গায় সমস্যা হবে টাইপস। 47 এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি একটু যদি পেছনে যাই, আমরা জানি ক্লাইভ, মির্জাফর, ক্লাইভ সব জানি আমরা। আচ্ছা, ক্লাইভের সেনা কারা ছিল? ক্লাইভ তো গুটি কতক সাহেব এনেছিল সাথে, আর বাকি যে মানে কালা আদমি, ঠিক আছে, এখানকার না। মানে আমি বলছি ঝাড়খণ্ড, বিহার, ইউপি। ঝাড়খণ্ড না, মুঙ্গের, ভোজপুর, মানে অর্জুন সিং জিতেন তেওয়ারিদের এলাকা, অর্জুন সিং জিতেন তেওয়ারিদের এলাকা, জাভেদ খান ববি হাকিমদের এলাকা, ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু যদি, বা তারপরে একটা কি ছিল, এই হাওড়াতেও একটা এমএলএ ছিল সিপিএমের, কি একটা নাম ছিল জানো, ঠিক আছে, তারপরে রাম পেয়ারে রাম আর একটা, মানে এটা একটা লম্বা পরস্পর রয়েছে। এইটা ক্লাইভ তো নিজে সেখানে লিখছেন, ক্লাইভ তো সেখানে নিজে তার দিনপঞ্জিতে লিখছেন, তিনি যখন যুদ্ধ জয়ের পর, পলাশির যুদ্ধে জয়ের পর তিনি যখন এগিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের দিকে, রাস্তায় যে পরিমাণ লোক দাঁড়িয়ে আছে, তারা যদি একটা করেও ইট বা পাথর ছোড়ে, তাহলে পুরো সৈন্যবাহিনী ছত্রখান হয়ে যাবে। কিন্তু ক্লাইভ খুব আশ্চর্য হয়েছেন, কেউ বাধা দেওয়া তো দূরের কথা, গুটি কয়েক সেনা নিয়ে যখন মুর্শিদাবাদের দিকে যাচ্ছেন, পথের ধারে অজস্র এখানকার মানুষ তারা দাঁড়িয়ে আছে। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললে, ঠিক আছে। মার্কিন সংবিধানে রাইট টু বিয়ার আর্মস, ঠিক আছে, যে জনগণের হাতে অস্ত্র, অস্ত্র মানে যেখানে মেশিন গান নিয়ে ঘুরবো তা না, ঠিক আছে, কিন্তু প্রতিরোধের একখানা জায়গা, একখানা জাতিকে যদি ধরে ধরে যে মানে তার একটি সশস্ত্র অংশ সেনা, ঠিক আছে, থাকবে, তার কোনো প্রতিনিধিত্ব থাকবে, এটা যখন ধ্বংস করে দেওয়া হয় প্রজন্মের পর প্রজন্ম, যেরকম ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট নেই, বেঙ্গল রেজিমেন্টই বন্ধ, বেঙ্গলি রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট আছে, তার হেডকোয়ার্টার কলকাতায়, তার হেডকোয়ার্টার কলকাতায়। আসলে বিহার রেজিমেন্ট হেডকোয়ার্টার কলকাতায়, এটাই তো ক্লাইভের সেই স্থানীয় পল্টন। একটু ভাবতে হবে তো, যে লোকাল বাঙালি পেল না, কেন পেল না? লোকাল বাঙালি তো এই লড়াইটা লড়বে না, তার জন্য তাকে বহিরাগত কাউকে আনতে হবে, যার কাছে সে একটি শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের, লুণ্ঠনের সহযোগী হবে। তারও আগে আমরা যদি চলে যাই, বাঙালি যখন শেষ একটা আর্মড, তার নিজস্ব একটা জায়গা ছিল, সে যে 12 ভূঁইয়াদের সময়, কেদার রায়, প্রতাপাদিত্য, ইশাখা মুশাখা, তাদের যে কনফেডারেসি, ঠিক আছে, বিরুদ্ধে কে আসছে? আকবর, যেটা কিনা আবার দিল্লি আমাদের তাকে মহান ভাবতে শেখায়, অথচ সে একজন বাংলা এবং বাংলার উপর একজন আগ্রাসনকারী। কিন্তু আগ্রাসনকারী সে হ্যান্ডসটাকে, হ্যান্ডস হচ্ছে অধুনা রাজস্থানের, ঠিক আছে, মানসিংহ। সে যে এই আক্রমণ করবে বাংলাকে, যে লুট করবে, দখল করবে, এর জন্য যে সেনা বহর জোগাড় করা হবে কোথা থেকে? সেই দেশপালীদের এলাকা থেকে। সেনা বহরকে মাইনে দেওয়া হবে অ্যাডভান্সে, যে যাও বাঙ্গালকে লুটলো,
ঠিক আছে, এর জন্য অ্যাডভান্সের পয়সা কে দেবে? মারোয়ারি মানি লেন্ডাররা, ঠিক আছে, একদম সেই সময়। আচ্ছা, এখনো কি লক্ষ্য করেছেন আলিপুরের লেক টাউনে কাদের কাদের বাড়িতে শুধু হিন্দুস্তানি সিকিউরিটি গার্ড থাকে? ভুলেও একটা বাঙালি সিকিউরিটি গার্ড থাকে না? আসলে এটা কি তাহলে প্রজন্মগত অপরাধ এবং অপরাধের ওপর যেটা নিজস্ব কি বলবো পরিবারের মধ্যে আমরা জানি যেটা আমরা করেছি, অনেকে বলে না পরিবারে একটা কথা চলে, আমরা কিন্তু ভাই ভেতরে ভেতরে জানি আমরা কি করেছি। মানে না, তাহলে কি আমি ধরে নেবো আবহমান কাল ধরে ছোট্ট কথা বলি, বাংলা বিদ্বেষীটা প্রভাবিত হচ্ছে। ছোট্ট কথা বলি, 1857 সালে, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে এই টোটা নিয়ে তার সমস্যা যেদিন হলো তার আগের দিন অবধি তো সে বাংলার মাটিতে বাঙালির বুকে ওই টোটাটা ঢোকানোর জন্য তো পয়সা পেত। সে তো মানে কি বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে পুজো করার জন্য তো রিক্রুট করেনি, করেছিল কি বাঙালির বুকে গুলি মারার জন্য তো রিক্রুট করেছিল, এবং মাইনে পেতও সে। অর্থাৎ এমপ্লয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ পারফরমেন্স, সে ছাঁটাই হয়নি। আমাদের কিন্তু যদি বাংলা ও বাঙালির দৃষ্টিকোণ থেকে যদি আমরা না দেখি আমাদের ইতিহাস, তার কারণ আমরা আমাদের মাটির ওপর দাঁড়িয়ে আছি। একজন বিখ্যাত মার্কিন কবি বলেছিলেন, হোয়াট আই স্ট্যান্ড ফর ইজ হোয়াট আই স্ট্যান্ড অন। ঠিক আছে, যদি আমরা তা না করি আমরা চিরকাল জানব যে হর্ষবর্ধন পূব দিকে শশাঙ্ককে আক্রমণ করেছিলেন, পূব দিকে গেছিলেন, অর্থাৎ আমরা হর্ষবর্ধনের সেনার সঙ্গে এমবেডেড হয়ে ইতিহাসকে দেখার চেষ্টা করব। আমি বলছি শশাঙ্কর সেনা শিবিরের থেকে দেখুন যে পশ্চিম দিক থেকে হর্ষবর্ধনের সেনাবহর এগিয়ে আসছে। এই দুটো দৃষ্টিকোণ খুব আলাদা আলাদা দৃষ্টিকোণ, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। না, আমি 1947 সালের কথাটা কেন বলছি, এবং বাঙালি এইতে এত বড় একটা অভিঘাত 47, যে পশ্চিমবঙ্গের আমরা যারা একটা বড় সময়ের জন্য এমন একটা জিনিস হয়ে গেল যে এই যে থাকতে দিয়েছে এই অনেক, আমার অধিকার এই যে থাকতে দিয়েছে, এই যে বেঁচে পড়তে আছি এই অনেক, এই যে একখানা ভয়ঙ্কর নিজের মাটিতে আশ্রিত হবার একখানা চেতনা তৈরি হয়ে গেল, এবং আমাদের উপর শাসন করতে থেকেছে একটা বড় সময় ধরে সুভাষ বিরোধী, বাংলা বিরোধী। 1943-এ 60 লাখ বাঙালিকে খুব কালোবাজারি এবং চালের কালোবাজারি মজুতদারি করে খুন করা বড় বাজারিয়াদের সাংগঠনিক দোসররা, তাদের অনুসারী যে রাজনৈতিক শ্রেণী, তারাই তো আমাদের 47 থেকে হাতটা ধরেছিল, তাই না? আমরা ভেবেছিলাম তারাই সহায়, সেটা তারা কোন চেতনা করবে? তাহলে সাহস হয় পশ্চিমবাংলার মাটিতে বলা যে পশ্চিমবঙ্গ এবং বিহার একীকরণ করে দাও। আজকে কল্পনা করতে পারো যদি সেটা সফল হয়ে যেত, যদি প্রফেসর মেঘনাথ সাহা এবং জ্যোতি বসুরা যদি একযোগে এটা না আটকাতো, আজকে আমরা কোথায় যেতাম? আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু পূর্বপুরুষরা এই সমস্যার কথাই, ভয়ঙ্কর অবস্থার কথা অনেক আগেও বলে গেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে বলছেন, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাংলার হতভাগ্য সন্তানদের মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। 100 বছর আগে বলছেন। কিন্তু বাঙালির হুঁশ ফেরেনি। না, আমি এখানে তাহলে একটা কথা খুব পরিষ্কার জানতে চাইবো যে একদিকে পূর্ব পাকিস্তান, তৎকালীন শত্রু দেশ, এখন বাংলাদেশ, অন্যদিকে এখনো খুব মিত্র না, এখনো মিত্র না, কিন্তু কিন্তু একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অবাঙালি, মধ্যখানে গাজা স্ট্রিপের মতো বিপন্ন বাঙালি আজকে তারা বসবাস করছে। তারা মানে তাদের কয়েকটা যে ঘটনা বলা হলো তাতে মনে হচ্ছে তারা পরের আশ্রয়ে বিশেষ করে তারা মনে করাই হচ্ছে একটা পরজীবীর মতো বাস করছে। তাহলে এটাই ঠিক না? তার কারণ
যদি আমার চেতনা গড়ার যে প্রক্রিয়াগুলি, তার মধ্যে মিডিয়া আছে, বয়ান রয়েছে, রাজনৈতিক বয়ান, সাহিত্যের বয়ান, ঠিক আছে, পাবলিক ডিসকোর্সের বয়ান যাকে বলে, সব রয়েছে, এগুলো উৎপাদন করার যে যন্ত্রগুলি, যে উপায়গুলি, সে বই হোক, মিডিয়া হোক, চ্যানেল হোক, ইউটিউব হোক, হোয়াটসঅ্যাপ হোক, যা হোক, সব কিছু, খবরের কাগজ হোক, এগুলোর মালিকানা যদি বাঙালির না হয়, তাহলে আমার মাথায় যে বয়ানটা ঢুকবে সেটা তো আমার স্বার্থের বয়ান হবে না, সেটা আমার শর্তে ও স্বার্থে তো তৈরি হবে না। অসমিয়াদের সংখ্যা 3 কোটি, বাঙালির সংখ্যা পশ্চিমবঙ্গে 10 কোটি। অসমিয়ারা যেটা করতে পারছে বাঙালিরা করতে পারছে না, আমি কি করে বলে মেনে নিই? এটা গাজা স্ট্রিপ। পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি পপুলেশন জার্মানির সমান। আমরা যেন এইভাবে আমরা উপদ্রুত এবং মানে শুকিয়ে গেলাম আমরা না মনে করি আমরা বিশ্বের সেই শ্রেষ্ঠতম জায়গায় বাস করি, যেখানে যুগ যুগান্তর ধরে সারা বিশ্ব থেকে ধন লোলুপ, নারী লোলুপ সাপদরা বারবার আক্রমণ করেছে, তবু আমরা মোগল তাড়িয়েছি, ব্রিটিশ তাড়িয়েছি এবং পূর্ব বাংলা পাকিস্তান তাড়িয়েছে। অবশ্যই 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 ইতিহাসে তো তথ্য নেই, কিন্তু বলা হয় চেঙ্গিস খাঁ থেকে আলেকজান্ডার, তারা কখনো না কখনো তারা ভেবেছিল এই জায়গাটাও তাদের হবে। এবং অনেকে বলেন সেটা ঈর্ষার কারণেও হতে পারে, সেটা আমাদের মহাকাব্যে আমাদের এই অঞ্চলটাকে মায়া, যোগিনী, ডাকিনী একটা অদ্ভুতভাবে আরোপিত করা হয়েছে। এটাও তো অস্বীকার করতে পারি না, মহাকাব্যেতেও বাংলাকে তো সেই জায়গাটা দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন। এই যে নারী লোলু বাঙালি মেয়েদের প্রতি, তাহলে এত আকর্ষণ কেন? এটা কি শুধুমাত্র বুদ্ধিমত্তা, মাছ খায় বলে ত্বক খুব সুন্দর, সৌন্দর্য এবং না 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 বৈধব্যের না, মিশেলের জন্য? একদম না, একদম না। প্রথমত, হিন্দি সাম্রাজ্যবাদের এই যে গঠিত, বা হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের এই যে গঠিত বাঙালি নারী লোলুপতা, এটা যে কোনো সাম্রাজ্যবাদের যে আদিমতম যে ঝোঁকগুলি থাকে, সেই ঝোঁকগুলিরই অংশ। আমরা কি একটা সাম্রাজ্যবাদ কি দখল করে? ঠিক আছে, জমি, অর্থনীতি, অর্থাৎ মানে খুব প্রাচীনকালে আমরা যদি দেখি, জমি, গরু, নারী। ঠিক আছে, গরু হচ্ছে অর্থনীতি, তখন চাষ করবে, আমি ওই প্রোডাকশন সিস্টেমটা, জমি মানে একদম আবাদ ভূমি, এবং নারী অর্থাৎ জনবিন্যাস বদল, পরবর্তী প্রজন্ম তৈরি হবে আমার মতো, যাতে এই জাতিটি আর না থাকে, আস্তে আস্তে এই জাতিটি শেষ করে দেওয়া যায়। এবং একই সঙ্গে এই জাতির পুরুষদের কাছে প্রমাণ পাশের সামনে দেখিয়ে দেওয়া যায় যে তোমরা হীনবল, তোমরা কেউ না, তোমরা তোমাদের মায়েদের, বোনেদের রক্ষা করতে পারো না, তোমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত, তোমাদের ধ্বংস হয়ে যাওয়াই যেন ভবিতব্য। এটা খুব স্পষ্টভাবে, যেটাকে বলেন একটা মোরাল ডাউন করা। ঠিক আছে, এটা বিশ্ব জুড়ে বারবার হয়েছে, যে কোনো সাম্রাজ্যবাদের এটা চরিত্র। এই সাম্রাজ্যবাদের চরিত্রের মধ্যে আমি যদি খুব সহজ করে বলি, লক্ষ্য করে দেখবে বর্তমান বিশ্বে, আমাদের এই বাংলায় এবং ভারতবর্ষে, এর কিন্তু বেশ কিছু, তুমি যে কথাগুলি বললে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি একটু প্রভোগ করার জন্য বলছো, কিন্তু এই অবধারণাগুলো তো গঠন করে দেওয়া হয়। ঠিক আছে, প্রথম কথা, আচ্ছা লক্ষ্য, যেরকম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিপাশা বসু ডাস্কি বেঙ্গলি বিউটি, ঠিক আছে, এই যে তার জাতির সূচক ব্যাপারটি যে দেওয়া হলো, এটা কোনো রাজস্থানী বিউটি বলে কাউকে চালানো হয়, ইউপি বিউটি বলে কাউকে চালানো হয়, বিহার বিউটি, এমপি বিউটি, গুজরাট বিউটি বলে কাউকে চালানো হয়? মহারাষ্ট্র হয় না? নিশ্চয়ই অনেক রয়েছে। বলিউড মহারাষ্ট্র বললে ওই ফিল্ম প্রোডাকশন ইউনিটে ছাই পড়ে থাকতো। ঠিক আছে, ছাই পড়ে থাকতো। ওকে, বেঙ্গলি বিউটি, এখানে আবার বহিরাগত মালিকানাধীন অ্যাপ, সেখানে বাঙালি নারী অবাঙালি ছেলেদের বিশেষভাবে পছন্দ করে এই প্রচারণার কন্টেন্ট তৈরি হয়। দুটো জিনিসের এক জায়গায় বুঝতে হবে,
এখানে কিন্তু বাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে, অবাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে, ওখানে বাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে। বাঙালি হিরোইন চলে, বাঙালি হিরো চলে না বলিউডে, বাঙালি হিরো চলে না। তার কারণ এই কথাগুলো যে বলছি আবার, এটা তো হচ্ছে একটা সিনেমা, প্রেজেন্টেবল, ঠিক আছে? এই ধারাটা শেষ করে দিই। এর পরের জায়গায় রয়েছে কি বলতো, এর পরের জায়গায় রয়েছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি হচ্ছে সেই জায়গা, বাঙালি নারী হচ্ছে ভারতের মাটিতে একমাত্র ফেটিশ অবজেক্ট যার হিন্দিভাষী অডিয়েন্সের জন্য আজকে বাংলার মাটিতে বাঙালি নারীদের হিন্দি বলিয়ে বহিরাগতরা পর্ন তৈরি করে হিন্দিভাষী দর্শকামী অডিয়েন্সের জন্য। সিরিজের নাম দেওয়া হয় রসগুল্লা, মাঝে মাঝে লালপাড় পরানো হয়। এবং তারও যদি আমরা গভীরে চলে যাই, রয়েছে এই তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে হিন্দি বলয় থেকে উঠে আসা বক্তব্যগুলো বাঙালি জনিত 150 গ্রাম বীর্য ধারণ করতে পারে, ইংরেজিতে লিখেছিল, এবং পুসি ক্যান হোল্ড 150 গ্রামস। আর তুষার মোগেওয়ালা নামে আরেকজন, বুঝতে পারছেন কোন সব এলাকার, ঠিক আছে? এখানে অনেকগুলো ওয়ালা টালা আছে, ঠিক আছে? ভালো মোড়ই নিয়ে নিয়েছে ওয়ালারা। তো সেখানে বলছে যে ইভেন এ অ্যাভারেজ বেঙ্গলি গার্ল ক্যান গেট 7-8 মেন, ঠিক আছে? এটাই প্রমাণ করে মানে কি জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা পুরো বিষয়টা যদি এই দগদগে কথাগুলো বলে যে বাঙালি পুরুষের মধ্যে রাগ উদ্রেক করা, হ্যাঁ রাগ উদ্রেক তো হবেই যদি শরীরে রক্ত থাকে, কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, সাম্রাজ্যবাদের সেই চতুর্মাত্রিক মডেলটি, যেখানে একটি আগ্রাসী জাতির পুরুষ যখন একটি সাম্রাজ্যবাদের জাতির পুরুষ যখন একটি এলাকা দখল করতে যায়, তখন তার সম্মুখ সমরে দাঁড়ায় হচ্ছে সেই এলাকা, সেই জাতির ভূমিপুত্র জাতির পুরুষরা, সেই ভূমিপুত্র জাতির পুরুষরা। তাই যে চতুর্মাত্রিক যৌন রাজনীতি তৈরি হয় সাম্রাজ্যবাদের, সেখানে সাম্রাজ্যবাদী পুরুষ প্রথম জিনিসটা হচ্ছে যে ভূমিপুত্র জাতি যে তাকে দুর্বল করে দাও মানসিকভাবে, সে হচ্ছে যৌন অক্ষম, সে যৌন অক্ষম। আমি একটা কথা বলি, তাহলে চতুর্মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, পরেরটা কিন্তু যুক্তির মতো আসবে। সে যৌন অক্ষম মানে তার স্বজাতির ভূমিপুত্র জাতির যে নারীরা, তারা চরমভাবে যৌন উপেক্ষিত, ফলে যৌন আকাঙ্ক্ষায় সারাক্ষণ উত্তেজিত। এমনকি তা যদি ধর্ষকামও হয় তাহলেও ঠিক আছে, এবং সেই জায়গাটা ভরাট করবে কে, সেই তথাকথিত বাসনাকে? অবশ্যই আসল মরদরা, যারা হচ্ছে আগ্রাসী জাতির পুরুষ। এবং এই পুরো ইকুয়েশনের মধ্যে কিন্তু এই আগ্রাসী জাতির নারী থাকবে না, তারা হচ্ছে পবিত্র, তারা হচ্ছে ঘরে নিয়ে যাবার মতো ওই সব ওই চালুনি দিয়ে ওই সব।